ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে আমার আরো একটি নতুন ভিডিওতে জানা হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের একটা উল্লেখযোগ্য কবিতা নুন কবিতা এই বিষয়ে আজকে আমি একটা বিস্তারিত ক্লাস দিতে চলেছি। প্রথমে আমি বিষয়টিকে বোর্ডে খুব সহজভাবে বোঝাবো, তারপর আমরা লাইন বাই লাইন পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। আর তোমাদের কাছে সেই ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে। তো চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। দেখো, আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নুন। এই নামটার মধ্যে একটা কিন্তু বার্তা আছে যে মানুষ কতটা অসহায় হলে এইরকম একটা দাবি করতে পারে, তাই না? এখানে এই কবিতার মধ্যেও কিন্তু আমরা কিন্তু সেইটাই কিন্তু লক্ষ্য করি যে মানুষ একটা সামান্য একটা জিনিস, সেই নুনটাকেই নিয়ে তারা আগামী পথটা পার করে দিতে চাইছে। তো কেন এরকম হচ্ছে, কি এমন কারণ, এর পেছনের কারণটা কি, আমরা সেই কারণটা কি উত্থাপন করার চেষ্টা করব। তো চলো আমরা আগে কবি পরিচিতি একটু জেনে নিই। আমাদের এই নুন কবিতাটা লিখেছেন কবি জয় গোস্বামী। জয় গোস্বামী, এবং এটা নেওয়া হয়েছে ভুতুম ভগবান এই কাব্যগ্রন্থ থেকে কিন্তু আমাদের এই কবিতাটা কিন্তু নেওয়া হয়েছে। এটা কিন্তু আমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে। আচ্ছা, তোমরা বলো তো, এই যে দুর্ভিক্ষ হয়, এই দুর্ভিক্ষ কত রকম ভাবে হতে পারে? একদম দু রকম ভাবে। সেই দুর্ভিক্ষটা কিরকম ভাবে হচ্ছে দেখে নাও। দুর্ভিক্ষ দুর্ভিক্ষ দু রকম ভাবে সৃষ্টি হতে পারে। একটা হচ্ছে প্রাকৃতিকগত ভাবে, আর একটা হচ্ছে মনুষ্য সৃষ্ট, তার মানুষের দ্বারা হতে পারে। আচ্ছা, প্রাকৃতিকগত ভাবে যে দুর্ভিক্ষগুলো হয় এখানে কিন্তু আমাদের কোনো হাত নেই। অবশ্য আমাদেরই হাত আছে, কারণ আমাদের এই গ্লোবাল ওয়ার্মিং বেড়ে যাওয়ার ফলে কিন্তু প্রাকৃতিক ভাবে কিন্তু আমরা কিন্তু দুর্ভিক্ষের কবলে পড়ি। এটা তো একটা কারণ আছেই, কিন্তু এখানে আমরা প্রকৃতি থেকে যদি ঝড় বৃষ্টি হয় সেটা কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। কিন্তু মনুষ্য সৃষ্ট যেগুলো আছে সেগুলো আমরা চাইলেই কিন্তু সেগুলোকে কিন্তু কভার করতে পারি। তো এখানে মনুষ্য সৃষ্টরা আমরা জানি যে দুর্ভিক্ষের সময় কিছু অসাধু ব্যবসায়ীরা থাকে, রাজা জমিদার মহাজন এরা থাকে। এরা কি করে, নিজেদের অসৎ উপায়ে কালো বাজারেতে যে কোনো ব্যবসা শুরু করে। ফলে সাধারণ মানুষ কিন্তু বেশি দিন এই কালো বাজারে টিকে থাকতে পারে না। তো এরকম একটা সমস্যার মধ্যে কিন্তু সাধারণ মানুষকে পড়তে হয়। তো এই রকমই একটা আমরা আজকে একটা কবিতা পড়বো, সেটা হচ্ছে নুন কবিতা। আচ্ছা, আমরাকে যদি প্রশ্ন করা হয় যে মানুষের বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন, তখন আমরা কি বলবো? খাদ্য, বস্ত্র আর বাসস্থান। এই তিনটে জিনিস কিন্তু অবশ্যই প্রয়োজন, না হলে কিন্তু একটা মানুষ কিন্তু স্বাচ্ছন্দ্যভাবে জীবনযাপন করতে পারে না। আর অবশ্যই এসবের পেছনে যেটা প্রয়োজন সেটা হচ্ছে টাকা। কথায় আছে না, পয়সা ফেকো তামাশা দেখো। তো এখানে সেটাই। তো এখানে দেখো, খাদ্য, তুমি যদি খাবার না খাও তাহলে কিন্তু বেঁচে থাকতে পারবে না। বস্ত্র না হলে তুমি লজ্জা নিবারণ করতে পারবে না। আর যদি মাথার উপরে যদি বাসস্থান না থাকে, ছাদ না থাকে, তাহলে কিন্তু তুমি বুঝতেই পারছো যে একটা কতটা সমস্যার সম্মুখীন তুমি কিন্তু হতে পারো। তো এগুলো সবকিছু মূলেই কিন্তু রয়েছে কি, টাকা। তো এবার দেখো, এই যে খাদ্যের একটা সামান্যতম উপকরণ, খাদ্যের মধ্যে তো অনেক কিছু আছে, বিরিয়ানি, পোলাও, কাবুলি পোলাও, চিকেন, অনেক খাবারই তো আছে। তার মধ্যে একটা ন্যূনতম খাবার হলো নুন। তাহলে এইটার মধ্যেই কিন্তু আমরা কিন্তু একটা বার্তা পাচ্ছি যে মানুষ কতটা অসহায় হলে এই নুনের দাবি করে, তাই না? আমাদের কে এখন যদি বলা হয় যে তুমি কি খাবে বা তুমি এখন কি চাও আমার কাছ থেকে, তখন তুমি কি উত্তর দেবে? বিরিয়ানি খাবো, পোলাও খাবো, চাউমিন খাবো, মোগলাই খাবো। আমাদের কিন্তু ডিমান্ড এরকম, তাই না? তো এদের ডিমান্ড, এদের চাওয়াটা দেখো শুধু নুন। আমাদের খাবার পাতে একটু লবণ বেশি হয়ে গেলে আমরা কি করি? চেঁচামেচি করি, তাই না? মানে আমাদের মন মতো যদি না হয় আমরা কি করি? চেঁচামেচি করি। তো এখানে দেখো, আমাদের লবণ বেশি হয়ে যাওয়াতে চেঁচামেচি করছি, কিন্তু এরা সেই লবণের জন্য হাহাকার করছে। কেন? এই নুনের কাজটা কি? এই নুনের কাজ হচ্ছে
খাবারের স্বাদকে শতগুণ বাড়িয়ে দেওয়া, তাই না? এই নুনের কাজটা এটাই, খাবারের স্বাদকে শতগুণ বাড়িয়ে দেওয়া। তুমি সবই দিয়েছো কিন্তু লবণ দাওনি, তাহলে কি তুমি খাবারের স্বাদ পাবে? তাহলে সেই খাবারের কি কোনো ভ্যালু আছে? নিশ্চয়ই নেই। তাই ওরা এই নুনের আবদার করেছে কাদের কাছে? এই সমাজের শ্রেণীর মানুষের কাছে, যারা শাসক শ্রেণী রয়েছে তাদের কাছে তারা একটা বার্তা জানাচ্ছে, আমরা বেশি কিছু চাই না, আমাদের শুকনো ভাতে এই লবণের ব্যবস্থা করা হোক। আজকে দেখো এই যে এই সমস্ত মানুষরা রয়েছে, এরা কি দেখো, এরা অল্পতেই খুশি, এরা কিন্তু বেশি কিছু চায়নি, এরা খাবারের মধ্যে তো অনেক কিছু চাইতে পারতো, কিন্তু এরা বেশি কিছু চায়নি, এরা অল্পতেই খুশি। দেখো এখানে বলা আছে আমরা তো অল্পতেই খুশি, কি হবে দুঃখ করে? আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। আর দেখো এরা একটা কথা ভালোভাবে জানে, আমরা যাদের কাছ থেকে আবদার করছি এটাই তাদের কাছে অনেক ভারী মনে হচ্ছে, এরাই আমাদের এই চাওয়াটা পূরণ করতে পারবে না। তাই ওরা সমাজের মানুষের কাছে একটা নগণ্য একটা জিনিস, যেটার কাজ অনেক কিন্তু বিষয়টা নগণ্য, তো সেই বিষয়টাই কিন্তু এখানে কিন্তু আবেদন করেছে। তো এখানে আমরা দেখতে পাই যে ওরা একটা কথা বলছে, আমরা তো সাধারণ মানুষ, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত খাপড়ে, চলে যায় দিন অসুখে ধার দেনাতে। দেখো প্রত্যেকটা মানুষ যেমন আমরা আছি, আমাদের বেঁচে থাকার মধ্যে কিন্তু অনেক লড়াই থাকে, বিশেষ করে যারা অভাবের সংসারে জন্মগ্রহণ করেছে তারাই কিন্তু এটা ভালো বুঝতে পারবে যে জীবন যুদ্ধে টিকে থাকা কতটা দায়, তাই না? এখানে আমরা দেখতে পাই যে জীবন ধারণ করতে গিয়ে আমাদের জীবনে অনেক বাধা বিপত্তি, রোগ বালা মুসিবত সব এসেছে, তো এদের জীবনেও কিন্তু সবই এসেছে। আর এই গল্পে এই বাপ বেটা এরা হচ্ছে একটা সমাজের একটা প্রতিনিধি, এই প্রতিনিধির মধ্য দিয়ে কিন্তু দেখো এখানে কিন্তু একটা পরিবারের কাহিনী তুলে ধরা হয়েছে, কিন্তু একটা পরিবারের মধ্য দিয়ে হাজার হাজার পরিবারের সমস্যাকে কিন্তু এই কবিতায় তুলে ধরা হয়েছে। আমাদের গ্রামে তো এরকম অনেক পরিবার থাকে যেখানে একটা পরিবারের সমস্যার কথা বলতে গিয়ে আমরা সেই এলাকার পরিবারের সমস্যার কথাগুলো বলি, এখানেও ঠিক সেটা, বাপ বেটা এরা দু ভাই। আচ্ছা এখানে প্রশ্ন হচ্ছে বাপ বেটাকে কেন দু ভাই বলা হচ্ছে, তাই না? বাপ বেটা কখনো দু ভাই হয়? আগেকার দিনে কি হতো, বাপ আর বেটা এরা দুজন মিলে একসঙ্গে কি করতো, গাঞ্জা খেত। গাঞ্জা বুঝো, গ্রামের ভাষায় কিছু নেশাখোর লোককে দেখতে পাবে প্রত্যেকটা এলাকায় আছে। তো এখানে বাপ বেটা দু ভাই মিলে গাঞ্জা খেত, তার মানে আগেকার দিনে এই যে একে অপরের প্রতি সম্মান বোধ এইটা কিন্তু ছিল না, ঠিক আছে? কারণ বাবা ছেলের সামনে গাঁজা খেত, ছেলে বাবার সামনে গাঁজা খেত, মানে এরকম একটা ব্যাপার। কিন্তু এটার কারণটা কি, বাপ বেটা দু ভাই, দেখো বাপও রাজমিস্ত্রি, ছেলেও রাজমিস্ত্রি, দুজনের পেশা তো এক হলো, তার মানে সেম। তাই সেই দিক থেকে আমরা বলতে পারি বাপ বেটা দু ভাই। এবং এদের কাজ কি, দু ভাই মিলে কি করছে, গাঞ্জা খাচ্ছে। গাঞ্জা মানুষ কখন খায়, যখন মানুষ অনেক দুঃখ কষ্ট এইসবের মধ্যে থাকে, তখন কিন্তু আমরা দেখি যে মানুষ গাঞ্জা খায়। তো এই গাঞ্জা খাওয়ার মধ্যে দিয়েও দেখবে তোমাদের গ্রামে কিছু কিছু লোক থাকে যারা তোমার খুব দুঃখে টেনশনে থাকে, তারা কিন্তু সব সময় দেখবে এই দুঃখকে ভোলার জন্য তারা নেশা জাতীয় কিছু পান করে, এবং এই নেশার যে সুখ, সেই সুখ টানের মধ্য দিয়ে তারা ক্ষণিকের সুখ পায়। ঠিক সেটাই কিন্তু এখানে কিন্তু বাপ বেটা এই দুজনের মধ্য দিয়ে কিন্তু কবি কিন্তু এটা ফুটিয়ে তুলেছেন। এখানে আমরা সেই বিষয়টা দেখতে পাই, এবং আমরা দেখতে পাই যে এদের জীবনে অসুখ এগুলো তো আছে, ধার দেনা করে দিন চলছে, কারণ এই সমাজে কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা দেবে না, তাই ধার দেনা করেই বেঁচে থাকা একটা জীবন যুদ্ধের একটা যে লড়াই, সেটা কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। আবার এরকমও হয়েছে যে বাপ বেটা অনেক রোজগার করেছে, তো রোজগার যখন করেছে তখন কি হচ্ছে, ওরা বাজার থেকে ফেরার পথে গোলাপ চারা কিনে আনে। এখানে প্রশ্ন হচ্ছে গোলাপ চারা, আচ্ছা গোলাপটা কি এটা তো আমরা প্রত্যেকেই জানি, গোলাপ হচ্ছে ভালোবাসার প্রতীক। একটা কথা বলি, ভালো লাগা আর ভালোবাসা এই দুটোর মধ্যে কিন্তু ফারাক আছে, পার্থক্য আছে। কিরকম ফারাক, ধরে না তোমার গোলাপটা ভালো লেগেছে, তুমি কি করবে, সেই গোলাপটাকে গাছ থেকে ছিঁড়ে নিয়ে বাড়িতে নিয়ে চলে যাবে। আর যদি তুমি গোলাপটাকে ভালোবাসো, তাহলে তুমি কি করবে,
তুমি কিন্তু সেই গোলাপটাকে ছিঁড়বে না, বরং তুমি তাকে যত্নে আগলে রাখবে। এখানে কিন্তু কবি কিন্তু তারই একটা বার্তা দিচ্ছে। ওরা গোলাপ চারা কিনে নিয়ে আসছে, তারপরে তোমার বাড়ির উঠোনে লাগাচ্ছে, এবং তাতে ফুল ফল হবে কিনা, এবং সেখানে ফুল হবে কিনা সে অনেক পরের কথা। সেই সমস্ত দুঃখ কষ্ট ভোলার জন্য তারা আবার টান দিচ্ছে কোথায়? এই গঞ্জিকাতে। এবার এখানে অনেকে প্রশ্ন করবে যে এরা নুন পাচ্ছে না, তো এরা কেন গোলাপের চারা কিনতে যাচ্ছে? এটার উত্তর তোমাদের আমি বলি। দেখো, ওদের মনেও যে ভালোবাসা বলে কিছু আছে, তার কিন্তু একটা প্রমাণ কিন্তু এই কবিতায় কিন্তু কবি ফুটিয়ে তুলেছে। আজকে এরা আন্দোলন করছে, সবই ঠিক আছে, কিন্তু দেখো এরা যখন মাঝ রাতে বাড়ি ফিরে আসছে, মাঝরাত মানে বুঝো দুপুর রাতে, মধ্যরাত্রে। আচ্ছা, মানুষ কখন দুপুর রাতে ফেরে? তার মানে বুঝে নিতে হবে যে ডবল হাজিরি করে আসছে, সারাদিন পরিশ্রম করার পরে রাত্রেও একটা ডিউটি করে আসছে। তার মানে অক্লান্ত পরিশ্রম, আর অক্লান্ত পরিশ্রমের পরে আমরা শান্তির ঠিকানা হিসেবে আমরা জানি বাড়ি, আর বাড়িতে এসে খাবার খেলেই আমাদের সব শান্তি। কিন্তু তুমি যদি দেখো ব্যাপারটা একটু অন্যরকম, বাড়িতে এসছো, খাবারও খুলে দিয়েছে, কিন্তু ঠান্ডা ভাতে কি নেই? নুনটুকু নেই। তাহলে তোমার মেজাজটা কেমন বিগড়ে যাবে? তুমি এখন খাবার খেতে বসেছো, সারাদিন তুমি ক্লান্ত পরিশ্রম করে তুমি যখন দিন শেষে, রাত শেষে যখন তুমি বাড়ি ফিরছো, বাড়ি ফিরে যখন দেখো যে ঠান্ডা ভাতে লবণ নেই, নুন নেই, তোমার অবস্থাটা কেমন হতে পারে? তো এখানে ঠিক সেটাই, ওরা বাপ বেটা দু ভাই মিলে কি করছে? সারা পাড়া মাথায় করছে। ও ওর মাথায় চাপে, ও ওর মাথায় চাপে, একে অপরের সঙ্গে দোষ দেওয়ারই করে। কিন্তু এই যে আমরা এতটা সমস্যার মধ্যে আছি, আমরা বাঁচলাম কি মরলাম করি তো কার তাতে কি? আমরা তো সামান্য মানুষ, আমাদের কথা কে বা ভাবে? ধরো না, এখন কোনো সেলিব্রিটি যদি হতো, তার বাড়ি যদি একটা কুকুর ছানাও মারা যায়, সেটা সারাদিন ধরে নিউজ চ্যানেলে কিন্তু সেটা প্রকাশিত হতে থাকে। কিন্তু এরা না খেতে পেয়ে মরে যাচ্ছে, এদের কথা কে প্রচার করবে? এদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। তাই ওরা সব শেষে সবার কাছে একটা আবেদন জানিয়েছে। সেই আবেদনটা কি? আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। আহা, এই লাইনটা শুনেই বোঝা যাচ্ছে তারা কতটা অসহায়, কতটা যন্ত্রণার মধ্য দিয়ে তারা দিন যাপন করছে। এই লাইনটাই কিন্তু আমাদের তার বাস্তবতার প্রমাণ। তো আশা করি তোমরা বিষয়টা মোটামুটি বুঝতে পেরেছো। এবার আমি তোমাদেরকে এই কবিতার লাইন ধরে ধরে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করার চেষ্টা করব। এবার আমরা কবিতার লাইনটা আলোচনা করছি, নুন কবিতা, এবং এটা জয় গোস্বামী লেখা। এবং এখানে বলে দিই, ইনি কিন্তু বর্তমানকালের কবি, তিনি কিন্তু এখনো বেঁচে আছে, এটা কিন্তু প্রত্যেকে মাথায় রাখবে। হ্যাঁ, আর এটা নেওয়া হয়েছে কোথা থেকে আমরা বলে দিয়েছি, ভুতুম ভগবান, এখান থেকে নেওয়া হয়েছে। তো দেখো লাইনে, প্রথম লাইনে কি বলছি? আমরা তো অল্পে খুশি। তার মানে কি? আমাদের চাওয়া পাওয়া বেশি নেই, আমরা বেশি কিছু চাই না, আমার থাকার জন্য বাড়ি চাই না, বা এবারে আলিশান জীবন চাই না, আমরা অল্পেই খুশি। কি হবে দুঃখ করে? আমাদের কথা কেই বা ভাবে যে আমরা দুঃখ করব? আমরা বাঁচলেই বা কি, মরলেই বা কি, তাই আমাদের ভালো কিছু পাওয়ার একটা আশা থাকে না। আমরা ন্যূনতম একটা মাথা গোঁজার ঠাই, খাবার আর বস্ত্র হলেই আমাদের কিন্তু দিনটা চলে যাবে। সেই জন্য কবি কিন্তু এখানে প্রশ্ন করছে, আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে? আমাদের দিন চলে যায় সাধারণ ভাব কাপড়ে। তার মানে ওরা বিলাসিতা দিন যাপন চায় না, আমাদের দিনটা নর্মাল সাধারণ ভাবেই চলে যাচ্ছে। এবার বলছে দেখো, চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে। তাহলে আমাদের দিনটা কিভাবে চলে যাচ্ছে? ধার দেনা করে। কেন আমাদেরকে ধার দেনা করতে হয়? কারণ আমাদের, বুঝতেই পারছো, আমাদের জীবনে অনেক বাধা বিপত্তিতা আছে, রোগ বালা মুসিবত সব কিন্তু আমাদের জীবনে নেমে আসে। তাই সেই জায়গা থেকে পরিত্রাণ পাবার উদ্দেশ্যে আমরা কি করি? এই ধার দেনা করে দিনটাকে কাটাই। এখানে একটা কথা বলে দিই, আমাদের দিন চলে যায় আর চলে যায় দিন, এই দুটো লাইন কিন্তু সম্পূর্ণ আলাদা। এই জায়গা থেকে কিন্তু মাথায় রাখতে হবে। যদি বলে আমাদের দিন চলে যায় কিভাবে? সাধারণ ভাত কাপড়ে। চলে যায় দিন আমাদের কিভাবে? অসুখে ধার দেনাতে। এই প্রশ্নটা কিন্তু প্রত্যেকে মাথায় রাখবে। তারপরে কি বলছে দেখো, রাত্রিরে দুই ভাই মিলে চান্দি গঞ্জিকাতা। আচ্ছা, এখানে দুই ভাইটাকে আমি আগেই বলেছি, দুই ভাই হচ্ছে তোমার কে? এই যে বাপ বেটা, এরা হচ্ছে দুই ভাই। এরা সমস্ত দুঃখ কষ্টকে ভোলার জন্য কি করছে? রাত্রে দু ভাই মিলে চান্দি গঞ্জিকাতে। সব দিন হয় না বাজার। তার মানে কি? এখানে বলতে চাইছে সব দিন হয় না বাজার, আবার হলে হয় মাত্রা ছাড়া। তার মানে বলতে চাইছে এমনও কোনো দিন গেছে যে আমাদের বাজার করা হয়নি, দুদিন না খেয়ে আছি।
আবার কোনো কোনো দিন দেখা গেছে আমরা ওভার বেশি করে নিয়েছি, বাজারটা অধিক করে নিয়েছি, আবার বাড়ি ফেরার পথে আমরা কিনে আনি কি, গোলাপ চারা। তাহলে এখানে কিন্তু প্রশ্ন, এই যে গোলাপ চারাটা কিনে আনলাম, তো সেটা পুঁতবো কোথায়? আমাদের তো থাকারই জায়গা নাই, পুঁতবো কোথায়? সে অনেক পরের কথা, সেটাকে আদৌ ফুল হবে কি হবে না সে অনেক পরের কথা। এই সমস্ত দুঃখ কষ্টকে ভোলার জন্য আমরা কি করি, বাপ বেটা মিলে আবার টান দিই গঞ্জিকাতে। তাহলে সে অনেক পরের কথা, কোন কথা বুঝতেই পারছো, এই যে ফুল হবে কি হবে না এটা অনেক পরের কথা, এই সমস্ত ভোলার জন্য আমরা টান দিই গঞ্জিকাতে। আমরা তো এতেই খুশি, বলো অধিকার কে চায়? তার মানে কি এরা বেশি কিছু চায় না, এরা এইভাবেই দিনটাকে পার করে দিতে চায়, এবং এটার মধ্যেই তারা কিন্তু প্রকৃত সুখের কিন্তু সন্ধান পেয়েছে। তারপরে কবি এখানে বলছে, হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়। তাহলে আমাদের দিনটা কিভাবে চলে যাচ্ছে, হেসে খেলে কষ্ট করে আমাদের দিনটা চলে যাচ্ছে। আমাদের এইভাবেই আমরা দিন যাপন করতে অভ্যস্ত হয়ে গেছি, মাঝে মাঝে চলেও না দিন। এখানে বোঝাই যাচ্ছে এমনও কোনো কোনো দিন গেছে তাদের দিন চালাতে অনেক অসুবিধা হয়েছে। এখানে সেটাই বলেছে, বাড়ি ফিরি দুপুর রাতে। এখানে দুপুর রাত মানে হচ্ছে মধ্যরাত। এই দুপুর রাতে বাড়ি ফিরে এসে যখন আমরা খেতে বসি, খেতে বসে রাগ চলে যায়, কেন? নুন নেই ঠান্ডা ভাতে। ঠান্ডা ভাত মানে বুঝতেই পারছো, পান্তা ভাত ধরে নাও, পান্তা ভাতে লবণ দিলে একটু তাও জিহ্বাতে স্বাদটা আমরা অনুভব করতে পারি, এবং আমরা মোটামুটি খেতে পারি। কিন্তু সেই স্বাদেরই একটা অংশ নুন, সেটা যদি না থাকে তাহলে কেমন রাগ উঠবে বলো তো? এখন তোমাকে যদি আমি খেতে দিই, নুন নেই তরকারিতে, খেতে পারবে? নিশ্চয়ই নেই। মানে তাহলে তখন তুমি কি করবে? তখন তুমি তোমার পরিবারের উপর চেঁচামেচি করবে, করবে তো? এখানে ঠিক সেটাই, রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি, বাপ বেটা দু ভাই মিলে সারা পাড়া মাথায় করি। তার মানে কি আমরা একে অপরকে দোষারোপ করতে থাকি, আর এইভাবে আমরা সারা পাড়াকে মাথায় করছি। করি তো কাজটা থেকে, এই যে আমরা চেঁচামেচি করছি, মারামারি করছি, আন্দোলন করছি, আমরা আমাদের অধিকারের জন্য লড়াই করছি, করি তো কাজটা থেকে। আমরা তো সামান্য মানুষ, আমরা তো সামান্য লোক, আমরা মরলেই বাকি আর বাঁচলেই বাকি, আমাদের জন্য আওয়াজ তোলার মতো কেউ নেই। সেই জন্য কবি আফসোস করে এই কথাটা বলেছে, আমরা তো সামান্য লোক। তাই আবার কবিতার শেষে সেই একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। তার মানে বুঝতেই পারছো কবিতাটা কতটা হৃদয় বিদারক যন্ত্রণার নিয়ে কবি এই কবিতাটা লিখেছেন, তারই কিন্তু একটা বাস্তব প্রমাণ কিন্তু আমরা এই কবিতার মধ্যে পেলাম। বোঝা গেল? আচ্ছা বেশ। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই আলোচনা? তো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্টস ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে। আর পরবর্তী তোমাদের কোন ভিডিও লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি আমার সাধ্যমতো তোমাদেরকে ভিডিও আপলোড করার চেষ্টা করব। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ।